আচ্ছা দেখো, আজকে যে ভিডিওটা তোমাদের দেখালাম সেটা হচ্ছে তৃণমূলের একজন মেয়র এবং একজন মেয়র পারিষদ দুজনকার মধ্যে তুমুল হট্টগোল ঝামেলা সেই নিয়ে ভিডিওটা। ঠিক আছে, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে তৃণমূলের মধ্যে কিভাবে অন্দরে ফাটল ধরেছে, দলের মধ্যে বিভেদ সৃষ্টি হয়েছে। আর তার সাথে সাথে শুধুমাত্র এটাই নয়, তৃণমূলের যে রাজবংশী ভোট আছে সেটাও তার থেকে কিভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে সেটাও এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে। পুরো বিষয়টা দেখো, পুরো ভিডিওটা দেখো। আমার মনে হচ্ছে তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই আনন্দ পাবে। ঠিক আছে, ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো চলো স্টার্ট করছি। তাহলে দেখো, একজন মেয়র পারিষদকে একজন মেয়র ডাইরেক্ট বেরিয়ে যেতে বললেন, বললেন যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। দেখো, এটা দেখে আমার একটা কথা মনে পড়লো, এক হচ্ছে বিজেপির দিলীপ, আর এক হচ্ছে তৃণমূলের দিলীপ, দুই দিলীপই এখন খবরে। এবার দেখো, এই যে দিলীপ বাবুকে, দিলীপ বর্মনকে যে বের করে দেওয়া হলো, তো ইনি কি বলছেন সেটা শুনো। পার করে দিয়েছে রানা সরকার আর হচ্ছে মেয়র ডেপুটি মেয়র আর মেয়র মিলে ধমকি দিয়ে বলো তোমাকে বোর্ডে কথা বলা যাবে না। আমি একজন এমআইসি, আমি কি প্রশ্ন করতে পারি না? আমি ওই খাটালের মালিকের সঙ্গে ডেপুটি মেয়রের বন্ধুত্ব বেশি, তার ছেলের সঙ্গে রঙ্গিলার সঙ্গে তার বন্ধুত্ব বেশি, তাই তাদের খাটাল ভাঙবে না। দুর্নীতির অভিযোগ তুলে তাহলে প্রথমে তোমরা কনটেক্সটটা বুঝো কি জন্য এদের মধ্যে ঝগড়াটা হচ্ছে। দেখো, এই যে দিলীপ বর্মন, ইনি হচ্ছেন একজন কাউন্সিলর, তো ইনি একটা খাতালকে উচ্ছেদ করার মানে আদেশ দিয়েছিলেন। কিন্তু সেই উচ্ছেদ করতে যখন যায় মানে পুরসভার কর্মীরা, তখন তাদেরকে মানা করে দেওয়া হয় এবং এই খাতালকে উচ্ছেদ করা থেকে আটকিয়ে দেওয়া হয়। তো ইনি ডাইরেক্ট অভিযোগ করছেন মেয়র এবং যে ডেপুটি মেয়র আছে তাদের উপর, যে তারা নাকি কিছু মানে লেনদেন করে, ঠিক আছে, টাকা পয়সার কিছু ব্যাপার আছে, তো লেনদেন করে পরে তাদের সাথে সম্পর্ক ভালো, সেই কারণে তাকে উচ্ছেদ করতে দিল না। ঠিক আছে, তো তিনি এই জায়গায় কাউন্সিলর, তার সাথে এরকম ব্যবহার করা হচ্ছে, এতে তিনি অত্যন্ত মানে রেগে গেছেন এবং তার সাথে সাথে ইনি একজন রাজবংশী ক্যান্ডিডেট। ঠিক আছে, এটাও মাথায় রাখতে হবে। তো ইনি ডাইরেক্ট কমপ্লেন করছেন এদের বিরুদ্ধে, আর এই নিয়ে এদের মধ্যে ঝামেলা হয়েছিল। এবার তোমরা দেখো, এদিকে যে এরকম ভাবে ঝামেলাটা হলো, এরপর মেয়র এবং ডেপুটি মেয়র এরা কি বলছে সেটা শুনো। প্রথমে কি বলছে সেটা শুনো, তারপর এর যে বক্তব্য চেঞ্জ হয়ে গেছে সেটাও তোমাদের আমি দেখাবো। তার প্রমাণ দিতে হয়। হ্যাঁ, প্রমাণ ছাড়া এই সমস্ত কথা কোনো উত্তর দিই না। এই দিলীপ বর্মন এমআইসি থাকবে কিনা, দিলীপ বর্মনের বিষয়টা কি হবে, সবটাই হবে সিস্টেমের মধ্যে আছে। সুতরাং যা হবে দলের সিস্টেম বলবে, আমি তো বলতে পারবো। তাহলে শুনলে তো, প্রথমে কিন্তু এরা বলছে দিলীপ বর্মনকে আমি কিছু বলবো না, যা বলার দল বলবে। ঠিক আছে, এরপর এর ভাষা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে যখনই এই যে দিলীপ বর্মন আছে না, ইনি যখন রাজবংশী ভোটকে টেনে নিয়ে আসবে। দেখো এখানে তোমরা দেখতে পাবে, এই ভিডিওর অংশটা দেখলে বুঝতে পারবে কিভাবে রাজবংশী ভোটকে টেনে নিয়ে আসছে। উত্তরবঙ্গে এই কারণে তাহলে শুনলে তো কিভাবে মানে ডাইরেক্ট রাজবংশী ভোট দিয়ে এদেরকে ঠেট দেওয়া হচ্ছে। এরপরে এদের মুখের ভাষা কিন্তু পাল্টে যাবে। তার আগে তিনি কি বলছেন দেখো, কি জন্য তৃণমূলের যে দলটা যে শেষ হয়ে গেল সেটা কেন বলছেন সেটা শুনো। কয়েকটা লোকের জন্য এই যে তৃণমূল যে হারছে, মমতা ব্যানার্জির নীতি আদর্শ বলে, এরা নীতি আদর্শ মুখে বলে, কাজে করে না। যদি করতো তাহলে রাজবংশী আর আদিবাসীদের ভোটটা কোনোদিন অন্য দলে যেত না। যে রাজবংশী সে টিকিট 700 ভোটে জিতলো, তাকে প্রধান বানানো গেল না। প্রধান বানালো কাকে? যে 70 ভোটে জিতলো তাকে প্রধান বানালো। কেন? তাহলে রাজবংশীর সঙ্গে অবহেলা হচ্ছে না? সুবিধা। তাহলে বুঝতে পারছো কি বলছে, যে 700 ভোটে জিতলো তাকে প্রধান বানানো হলো না, কিন্তু যে 70 ভোটে জিতলো তাকে প্রধান বানানো হলো। এটা মানে নিজের মনের যে ক্ষোভটা সেটা ইনি উগরে দিচ্ছেন, কারণ ইনি একজন রাজবংশী ক্যান্ডিডেট। তো ইনাকে এনার এই জন্য এই কথাটা ইনি ডাইরেক্ট বলছেন। পেয়েও খালি ভোট দিচ্ছে না একমাত্র এই দুটা লোকের জন্য, কারণ এই দুটা লোকের এত অধ্যত্ত হয়ে গেছে, মানুষকে মানুষ মনে করে। তাহলে দেখো, তোমরা যারা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই জানাবে যে এই জন্য কি তৃণমূলের মধ্যে রাজবংশী ভোটটা আসছে না, রাজবংশীদের উপর মানে এরকম ভাবে যে একটা অবহেলা করা হচ্ছে, সেইটা কি এর পেছনে একটা কারণ হতে পারে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাও। এরপর বাকিটা শুনুন। ইনি হচ্ছে গৌতম দেব, ঠিক আছে, শিলিগুড়ির যে মেয়র। তো ইনি কি বলছেন শুনুন, যখন বলা হলো যে রাজবংশী ভোটটাকে মানে অবহেলা করা হচ্ছে, তো তার উত্তরে ইনি কি বলছেন এবং কত বড় ব্লাইন্ডার করেছে সেটা তোমাদের আমি দেখাবো। দেখো, ইয়ে আছেন, কাউন্সিলর আছেন, একজন 21 নম্বরে কুন্তল রায়, আরেকজন 46 নম্বরে
কাউন্সিলর, তাকে 3টে এমআইসি দেওয়া হয়েছে। এখানে ইনি এত বড় ভুল করলেন। কুন্তল রায় বলে একজন আছে কাউন্সিলর এদের, একে বলে দিয়েছে রাজবংশী কাউন্সিলর, কিন্তু কুন্তল রায় শেষে পরে বলছে যে তিনি রাজবংশী নন। ঠিক আছে, তোমার ওইটাও দেখাবো। এবং এমআইসি কিন্তু নমিনেট করেন মেয়র। এই যে ইনি হচ্ছেন কুন্তল রায়। ঠিক আছে, এনাকে বলেছিল যে ইনি একজন রাজবংশী ক্যান্ডিডেট। তো দেখো ইনি কি বলছে। উনি হয়তো না জেনে বলেছেন, সঠিক নয়। আমি বাঙালি, রাজবংশী নই। তবে একমাত্র রাজবংশী মেয়র বাড়িটা থেকে দিলীপ বর্মন। আপনি নন? না, আমি রাজবংশী সম্প্রদায়কে বিলং করি না। তবে এটা আমি জানি না, হয়তো মেয়র সাহেব অজান্তে বলেছেন। গৌতম তাহলে শুনলে তো কি বললো, যে ইনি কিন্তু রাজবংশী নন, একমাত্র রাজবংশী ক্যান্ডিডেট এই দলে হচ্ছে ওই দিলীপ বর্মন। ঠিক আছে, এরপর এইরকম যদি ব্লান্ডার করে তাহলে বিরোধীরা তো ছেড়ে দেবে না। বিরোধীরা কি বলছে সেটা শুনো। হয়তো এইটাও হতে পারে যে কুন্তল হয়তো রাজবংশী বলে ওকে এমআইসি করে নাই যোগ্যতা থাকা সত্ত্বেও, হতে পারে। এখন ওকে হঠাৎ করে রাজবংশী হিসাবে মানুষের কাছে প্রেজেন্ট করার কারণ কি? আর কুন্তলকে তো আমরা জানি ব্রাহ্মণ হিসাবে। তাহলে এই যে কুন্তলকেও ভাবতে হবে যে উনি মেয়রের সাথে এতদিন ধরে থাকলেন, আর কুন্তল যে রাজবংশী সেটা উনি এতদিন ধরে জেনে বসে আছেন। এটা তো রাজবংশীদেরও অপমান। কালকে তাহলে শুনলে তো কি বললো, এটা কিন্তু রাজবংশীদেরও অপমান। তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। এরপর এর সাফাই দিতে গিয়ে মানে যে ব্যাপারটা হয়েছিল, যে কারণে এত ঝামেলা উত্তেজনা, সেটা নিয়ে এই যে মেয়র এ কি বলছে সেটা শুনো। একটা প্রশ্ন ছিল যে 46 নম্বর ওয়ার্ডে রাম সখা সর্দার এক ব্যক্তি খাটাল উচ্ছেদ সংক্রান্ত যে বিষয়টি নিয়ে হাইকোর্টে ওই ব্যক্তি মামলা করেন, পুরসভা তাকে উচ্ছেদের নোটিশ দেয় খাটাল, সেটা হাইকোর্টে মামলা করেন। 12 তারিখের মধ্যে হিয়ারিং করতে কমিশনারকে নির্দেশ দেওয়া হয়। যেহেতু ব্যাপারটা সাবজুডিস ছিল, সেই জন্য মাননীয় চেয়ারম্যান কালকে প্রতুল চক্রবর্তী তিনি ওই কোশ্চেনটি অ্যালাউ করেন। সেই ডিসঅ্যালাউ কোশ্চেনকে নিয়ে হঠাৎ একটা বিল্ডিং ভাঙা নিয়ে কথা তিনি বলা শুরু করেন, যেটা আলোচ্য সুইতে ছিল না। এই ঘটনার পর মাননীয় চেয়ারম্যান তাকে অনেকবার বসতে বলেন, তিনি বসেননি। তিনি এমআইসি 3টে দপ্তরের তিনি ভারপ্রাপ্ত, সুতরাং তাকে হলের বাইরে যেতে বলা হয়, তাকে এই দিনের জন্য নিষ্কাশিত করা হয়। সেটা চেয়ারম্যানের অধিকারের মতো পড়ে। বিধানসভাতে প্রত্যেক দিনই প্রায় এই ধরনের বিষয় হয়। তো সেই বিষয় নিয়ে তিনি সেখানেই যেভাবে এটাকে একটা ভাষা, একটা জাতিগত যে আবেগ, সেটাকে তোলার চেষ্টা করলেন। আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে আমরা রাজবংশী এবং কাপ্তাপুরি ভাষার মানুষদের সম্মান করি। এবং এই বিষয়ে দেখো ইনি যে কথাটা বললেন সেটা তোমরা শুনলে। ঠিক আছে, আর প্রথমে আমি তোমাদের ভিডিওটাও দেখালাম। তো দুটো থেকে বিচার করে বলো যে কি আসলে ঘটনাটা হয়েছিল। ইনি যেটা বললেন সেটা ঠিক, না যেটা তোমাদের ভিডিও দেখালাম সেটা ঠিক। দেখো একটা কথা তো বলতেই হবে, ইনি একজন রাজবংশী ক্যান্ডিডেট। ঠিক আছে, এর সাথে কিন্তু একটা অবিচার হচ্ছে। কারণ ইনি যে কমপ্লেনটা করছেন যে এরা নাকি টাকা খেয়ে একে কাজ করতে দিচ্ছে না, এরকম কিছু একটা ব্যাপার বলছে। ঠিক আছে, এর বাকি বক্তব্যটা তোমাদের শোনাবো দিলীপ বর্মনের, তাহলে বুঝতে পারবে আসল ঘটনাটা কি চলছে। কিন্তু ইনিও ছেড়ে দেওয়ার পাত্র নন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ ইনি তো বলছেন যে রাজবংশী ভোট কিন্তু এভাবে হলে ভাগ হয়েই যাবে। দেখো শুনো। আমার বলার কিছু নেই। যা দেখেছেন আপনারা গতকাল দেখেছেন কি হয়েছে, কি অন্তত তারা করেছে, দুজন মিলে আমার সঙ্গে কি ব্যবহার করেছে, এটা আপনারা নিজেরাই জানেন। হ্যাঁ, আমরা কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছি এর সাথে কিন্তু ব্যবহার এত ভালো হয়নি। কারণ ভিডিওটা শুনলে চেঁচামেচি সবকিছু তোমরা দেখে আমার তো মনে হয় বুঝতেই পারবে কি ব্যাপারটা ঘটেছিল। এর মধ্যে বলার কিছু নেই, কিন্তু একটা কথাই আমি বলতে চাই, যেভাবে তৃণমূল গভর্নমেন্টকে ক্ষতি করার জন্য এই দুটা লোক লেগে পড়ে আছে, এর ভুগতে হবে তাকে। ডাইরেক্ট হুমকি দিচ্ছে, এর এর মানে ভুগতে হবে তাদেরকে। মানে বুঝতে পারছো 2026-এর নির্বাচন খুবই কাছে। আর এই সময় যদি এই রাজবংশী ভোটটা তৃণমূলের কাছ থেকে দূরে সরে যায়, তাহলে তৃণমূলে কিন্তু একটা অবশ্যই ক্ষতির দিকে আসতে চলেছে। তোমাদের কি মনে হয় আসতে চলেনি? তোমরাই বলো। এটা কারণ এটাই যে এদের এত উদ্যত হয়েছে যে আজকে এই এলাকায় দুটো কাউন্সিলর ছিল রাজবংশী, তারা জেতা কাউন্সিলর ছিল, কিন্তু তখন ইলেকশন যখন আসে 22-এ, তখন কিন্তু তাদেরকে টিকিট দেওয়া হয় নাই। কিন্তু তার মানেটা কি, আমি জিতে আসার পরেও তো আমি আমার ক্ষেত্রে তাই দেখছি, টিকিট দেওয়ার ক্ষেত্রে তো এরা আমাকে কোনো সাহায্য তো দূরের কথা, নামটাও পাঠায়নি, কিন্তু কলকাতা আমার রেপুটেশনের উপরে টিকিট দিয়েছে।
কিন্তু আমি যখন জানতে পারি যে এখানেও এই ঘটনা, তার মানে আমি এটা বুঝে নিলাম যে রাজবংশীর উপরে এই যে গৌতম দেব, রানা সরকার, এদের সঙ্গে আমাদের কি অসুবিধা হচ্ছে। এরা তার মানে কি ভোটের বেলা রাজবংশীকে লাগবে, আর ভোট চলে গেলে রাজবংশীকে দরকার নেই। শুনলে তো কি বলছে, ভোটের সময় রাজবংশীদের লাগবে আর ভোট পেরিয়ে গেলে রাজবংশীদের দরকার নেই। এটা সবাইকে ভাবতে হবে। উত্তরবঙ্গে যতগুলো সরকারি জমি আছে, স্কুল, কলেজ, যে কোনো সংস্থাই থাক না কেন, উত্তরবঙ্গে এই জমিগুলো কিন্তু আদিবাসী আর রাজবংশীরা ডোনেট করেছে। এটা ভেবে নিতে হবে। তাই বলে উত্তরবঙ্গের মানুষকে, রাজবংশী এবং আদিবাসীকে এইভাবে হেয় করা চলবে না। গৌতম দেবকে এটা মাথায় রাখতে লাগবে, রানা সরকারকে মাথায় রাখতে লাগবে। এই ক্ষোভ কি আপনার উপর পড়তে চলেছে, আপনি কি মনে করেন? দেখেন, আমাকে কোপ দিয়ে কি করবে? আমার তো হাত দুটা পা, ওনাদের মতো 4টা হাত, 4টা পা, 4টা মাথা না। তাই ওনারা ওনাদের মতো করুক, আমি আমার মতো করবো। একদিকে তো দেখা যাচ্ছে মেয়র হয়তো শিলিগুড়ি বা ডাকনা ফুলবাড়ি থেকে দাঁড়াতে পারে, তো সেই ক্ষেত্রে থেকে আপনি কি এসে দাঁড়াচ্ছেন বা তার সাথ দিচ্ছেন? না, আমি দাঁড়ানোর মধ্যে নেই। আমার কথা হচ্ছে এটার বিচার রাজবংশীর উপরে যেভাবে কর্পোরেশন ইলেকশন থেকে শুরু হচ্ছে, সেটা রাজবংশীরাই বুঝে নেই। তাহলে শুনলে তো, পুরো ভিডিওটা আমি তোমাদের দেখালাম। এটা দেখেই তুমি বুঝতে পারছো, তোমরা অবশ্যই বুঝতে পারছো যে ইনি কিন্তু তৃণমূলের উপর বা এই যে তাদের ওয়ার্ডের যেসব মেম্বাররা আছে তাদের উপর কিন্তু খুশি নন। তাহলে আমার একটা মাথায় থিওরি আসছে, 2026-এর নির্বাচন কিন্তু খুবই কাছে। এই সময় ইনি যদি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়ে যায়, ঠিক আছে, নির্দল প্রার্থী হিসাবে দাঁড়িয়ে যায়, রাজবংশী ভোটটাকে টেনে নেয়, তাহলে কিন্তু তৃণমূল একটা বিপদের মুখে পড়তে চলেছে। তোমাদের কি মনে হয়? তোমরা অবশ্যই জানাও। দেখো, বিজেপি কিন্তু এটা একটা ফায়দা হতে পারে বলে আমার মনে হচ্ছে, যদি এরা ঠিকভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারে। তো পুরো বিষয়টা তোমাদের দেখালাম। তাহলে তোমরা দেখে এবার কমেন্ট করে জানাও যে তোমাদের কি মনোভাব, তোমাদের কি মনে হচ্ছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য নমস্কার।